ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7-এর 2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট রায় ও মার্টিনের ইতিহাস প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 বন্দেগান ই চেহলগানি কথার অর্থ হলো, এটি হবে অপশান এ 40 জন বান্দা। 2-এর দাগে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়, এটি হবে অপশান সি 1538 খ্রিস্টাব্দে। 3-এর দাগে সড়ক ই আজম নির্মাণ করেন, এটি হবে অপশান এ শেরশাহ। 4-এর দাগে আকবরনামা রচনা করেন, এটি হবে অপশান এ আবুল ফজল আল্লামি। 5-এর দাগে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এটি হবে অপশান এ 1526 খ্রিস্টাব্দে। 2-এর দাগের 1 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তরটি হলো সৈয়দ খিজির খান। 2-এর দাগের প্রশ্নটি হলো নবরত্ন কাদের বলা হতো? এটি পড়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে। 3-এর দাগের প্রশ্নটি হলো রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? এর উত্তরটি হলো রুমি যুদ্ধ কৌশল বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিল। 4-এর দাগের প্রশ্নটি হলো হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? এর উত্তরটি হলো নাসির উদ্দিন নুসরত শাহ। 5-এর দাগের প্রশ্নটি হলো ইসলাম জগতের প্রধান ধর্মগুরুকে? এর উত্তরটি হলো খলিফা। 2-এর দাগে 2-এর যে প্রশ্নটি বাকি ছিল সেই প্রশ্নটি হলো নবরত্ন কাদের বলা হতো? এর উত্তরটি হলো মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। উল্লেখযোগ্য পণ্ডিতগণ ছিলেন 1 আবুল ফজল, 2 ফৈজি, 3 তানসেন, 4 মোল্লাদো পিয়াজা, 5 ফকির আজিজউদ্দিন, 6 মানসিংহ, 7 বীরবল, 8 আব্দুল রহিম খানি খানান, 9 টোডরমল। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো। উত্তরটি হলো নাসির উদ্দিন কুবাচা ও কুতুবউদ্দিন আইবক। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো সুলতানি ও মুঘল আমলের টাকা পয়সা বা মুদ্রাগুলির নাম কি কি? উত্তরটি হলো সুলতানি আমলের মুদ্রা। সুলতানি আমলের মুদ্রাগুলির নাম হলো মোহর, টঙ্কা ও জিতল। মুঘল আমলের মুদ্রাগুলির নাম হলো মোহর বা আশরফি, রুপায়া ও দাম। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো মনসবদারি প্রথার বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে শ্রেণীবিভাগ। 10 জন থেকে 5000 সেনার অধীশ্বর মনসবদাররা 33টি স্তরে বিভক্ত ছিল। 7 হাজারি, 8 হাজারি ও 10 হাজারি মনসব সাধারণত রাজপরিবারের সদস্যরাই লাভ করত। 2 হলো জায়গির প্রদান। মনসবদাররা সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য নগদ বেতন বা জায়গির পেতেন। বিনিময়ে তাদের নির্দিষ্ট সংখ্যক সেনা নিয়ে যুদ্ধের সময় মোগল বাহিনীতে যোগ দিতে হতো। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো টিকা লেখো একডালা দুর্গ। উত্তরটি হলো বাংলায় ইলিয়াস শাহের শাসনকালে গৌড়ের নিকটবর্তী একডালা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য। চিরামতি এবং বালিয়া নামক গঙ্গার 2 শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল। ফিরোজ শাহ তুগলক পাণ্ডু আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় নেন। সেনাবাহিনী সমেত ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের সৈন্যবাহিনী দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন, তাই যুদ্ধে তিনি জয়ী হন। তবে দিল্লির সুলতান একডালা দুর্গ দখল করতে না পারায় বাংলায় ইলিয়াস শাহী শাসন বজায় থাকে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? উত্তরটি হলো দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? উত্তরটি হলো দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। অর্থ সিজদা, সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। পাইবস, পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। প্রবর্তনের কারণ 1 নম্বর হলো রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। সুলতান দিল্লি সুলতানির মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। 2 নম্বর হচ্ছে পারস্যের অনুকরণ। সিজদা ও পাইবস ছিল পারসিক প্রথা। গিয়াসুদ্দিন বলবন নিজেকে পারস্যের এক কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন, তাই তিনি এগুলি প্রচলন করেন। 4-এর দাগের 4-এর প্রশ্নটি হলো টিকা লেখো আকবরের রাজস্ব ব্যবস্থা। এর উত্তরটি হলো
আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা। কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন প্রচলন করার উদ্দেশ্যেই সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন। আকবরকে এ কাজে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল। 1 নম্বর হলো জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করার যে প্রথা টোডরমল চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিগুলিকে পোলাজ, পরৌতি, চাচর এবং বাঞ্জার এই 4 ভাগে ভাগ করা হয়। 2 নম্বর হলো উৎপন্ন ফসলের 1/3 অংশ রাজস্ব হিসেবে নেওয়া হতো। 3 নম্বর হলো রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেওয়া যেত। 4 নম্বর হলো প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মুকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো আলাউদ্দিন খুলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। উত্তরটি হলো 1 নম্বর হচ্ছে রাজস্ব নীতি। তিনি সকল প্রকার মিলক বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত মালিকানার অধিকার, ইনাম বা উপঢৌকন, ইদ্রত বা ভাতা, ওয়াকফ বা ধর্মীয় অনুদান ইত্যাদি সকল জমি বাতিল করে খালিসা বা রাষ্ট্রের খাস জমিতে পরিণত করেন। এর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সমৃদ্ধি ও অভিজাতদের ক্ষমতা নাশ করা। এছাড়াও তিনি গ্রামীণ অভিজাতদের দমন করে তাদের রাজস্ব প্রদানে বাধ্য করেন। আমিল নামক সরকারি কর্মচারী সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করত, ফলে মধ্যস্বত্বভোগীদের বিলোপ ঘটে। খুঁত, মুকদ্দাম, চৌধুরী প্রমুখ রাজস্ব আদায়কারীদের কঠোর হাতে দমন করেন এবং রাজস্ব প্রদানে বাধ্য করেন। 2 নম্বর হলো ইকতা ব্যবস্থায় সংস্কার। আলাউদ্দিন ইকতা ব্যবস্থায় কিছু সংস্কার সাধন করেন। ইকতাদারদের দুর্নীতি বন্ধ করার জন্য তিনি ইকতাদারদের হিসাব পরীক্ষার উদ্দেশ্যে কর্মচারী নিয়োগ করেন এবং দুর্নীতিগ্রস্ত ইকতাদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এইভাবে ইকতাদারদের প্রদেয় রাজস্ব সরাসরি রাজকোষে জমা পড়ার ফলে রাজকোষের বিপুল উন্নতি বিধান করে। 3 নম্বর হলো ভূমি রাজস্ব বৃদ্ধি। সুলতানি শাসকদের মধ্যে আলাউদ্দিন সর্বোচ্চ ভূমি রাজস্ব নির্ধারণ করেন। ভূমি রাজস্বের পরিমাণ তিনি 50% বাড়িয়ে দেন। সাম্রাজ্য বিস্তার ও মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন ছিল, মনে করা হয় এই বিপুল ভূমি রাজস্ব বৃদ্ধি তারই একটি পদক্ষেপ। 4 নম্বর হলো অন্যান্য বিভিন্ন কর প্রচলন। ভূমি রাজস্ব বৃদ্ধি করা ছাড়াও আলাউদ্দিন অন্যান্য বহু ক্ষেত্রে নতুন কর ধার্য করেন, যেমন গৃহকর, পশুচারণ কর, গৃহপালিত পশুদের উপর কর, জল কর, সেচ কর, হিন্দুদের উপর কর, জিজিয়া কর, মুসলিমদের উপর খরাজ, খামস ইত্যাদি কর ধার্য করা হয়। 5 নম্বর হলো জমি জরিপ ব্যবস্থার প্রবর্তন। তিনি প্রত্যেক আবাদি ও অনাবাদি জমি জরিপ করে তাতে উৎপাদিত ফসলের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের নীতি গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে নগদের পরিবর্তে শস্যের মাধ্যমেও রাজস্ব সংগ্রহ করা হতো। এত ব্যাপক পরিমাণে জমি জরিপের কর্মসূচি ইতিপূর্বে গৃহীত হয়নি। 6 নম্বর হলো রাজস্ব বিভাগ স্থাপন। রাজস্ব আদায়কে সুনিশ্চিত করতে আলাউদ্দিন খুলজি একটি পৃথক রাজস্ব বিভাগ গঠন করেন। এই বিভাগের নাম ছিল দেওয়ান-ই-মুস্তক রাজ। এছাড়াও রাজস্ব বিভাগের জন্য তিনি মুহাসিল, আমিল, গোমস্তা, কারনুন, পাটোয়ারি ইত্যাদি বহু কর্মচারী নিযুক্ত করেন। 7 নম্বর বাজার দর নিয়ন্ত্রণ। আলাউদ্দিন খুলজির অর্থনৈতিক সংস্কারের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ। বিভিন্ন প্রকারের খাদ্যশস্য, সুতি ও রেশম বস্ত্র, গবাদি পশু, সমস্ত প্রকার খাদ্যদ্রব্য ইত্যাদি মূল্য বেঁধে দেওয়া হয়। এই উদ্দেশ্যে সেরাই-ই-আদল, দেওয়ানি-ই-মান্ডি নামক বাজার গড়ে তোলা হয়। খাদ্য সংকটের সময় ক্রীতদাস সহ সকলকে আধমন খাদ্যশস্য দেওয়ার রীতি প্রবর্তিত হয়। প্রকৃতপক্ষে এইভাবে আলাউদ্দিন রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন। লাইসেন্স বা অনুমতিপত্র ছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করা নিষিদ্ধ হয়। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে দেওয়ান-ই-রিয়াসত ও শাহনা-ই-মান্ডি নামক 2 রাজকর্মচারী নিযুক্ত করেন। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। উত্তরটি হলো ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তাঁর শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার। 1 নম্বর হলো ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা: শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত: পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। 2 নম্বর বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত
রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই-আজম নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহান ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। চার, ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করেন, শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তাঁর প্রধান সেনাপতি ছিলেন। তাঁর উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। সামরিক সংস্কার। শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য ডাক ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না।